সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি পাচ্ছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তিনি দিল্লিতে গিয়েছেন, তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করেছেন। আপনারা জানেন যে এখন আমাদের যে নীতি হচ্ছে সেটা কেন্দ্রর সঙ্গে সহযোগিতা করেই আমরা কাজ করতে চাই, পায়ে পা দিয়ে ঝগড়া করা আমাদের নীতি নয়। গ্যাসের দামটা অনেকটাই কমাতে হবে, কারণ গ্যাসটা প্রচণ্ড বেড়ে গেছে। সাধারণ মানুষের পক্ষে এটা খুবই অস্বস্তিকর পরিবেশ করতে হয়। এবারে একটু পরিবর্তন হবে, দফতর ধরে ধরে বাজেটে আলোচনা হবে। পশ্চিমবঙ্গের অর্থনৈতিক সংকট সারা ভারতবর্ষে এবং সারা পশ্চিমবঙ্গে সবাই জানে, আর এইটাই হবে, এটাকে কিরকম ভাবে ট্যাকেল করা যায় সেটাই হবে বাজেটের মূল বিষয়। সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি পাচ্ছে। ডিএ যেটা নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন হয়েছে এই রাজ্যে, যেটা নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন উঠে এসেছে, যেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে পর্যন্ত লড়েছে, এবং সেই ডিএ বৃদ্ধি পাচ্ছে, যেটা আমরা জানতে পাচ্ছি 20%-এর ওপরে ডিএ বৃদ্ধি পাবে সরকারি কর্মচারীদের। বিষয়টা ইতিমধ্যে সরকারি কর্মচারীদের মধ্যে একটা জল্পনা, একটা আলোচনা চলছে যে কত শতাংশ বাড়বে, যেটা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি প্রায় 20%-এর বেশি ডিএ বাড়ানো হবে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে সরকারি কর্মচারীদের মুখে তো একটা হাসি থাকবেই। 20%-এর ওপর অর্থাৎ কত বাড়বে সেটা জানা নেই। ইতিমধ্যে সপ্তম পে কমিশন চালু হয়ে গিয়েছে। এবার 20%-এর ওপর ডিএ বাড়লে অনেকটাই সুবিধা হবে সরকারি কর্মচারীদের। এই ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে রাজ্যে আন্দোলন চলেছে। সংগ্রামী যৌথ মঞ্চ আপনারা জানেন যে তাদের তরফে কি করা হয়েছে, তাদের তরফে বিক্ষোভ বিদ্রোহ করা হয়েছিল, নবান্ন অভিযান পর্যন্ত করা হয়েছিল, কারণ ডিএ তারা পাচ্ছেন না, মহার্ঘ ভাতা তারা পাচ্ছেন না। কেন্দ্রীয় সরকারি খাতার মোতাবেক মহার্ঘ ভাতা দিতে হবে এরিয়ার সমেত, এই সমস্ত একাধিক দাবি ছিল। আলটিমেটলি সেই দাবির কিছুটা অংশ পূরণ হতে চলেছে। ইতিমধ্যে সপ্তম পে কমিশন তো গঠন হয়ে গিয়েছে, তার পাশে এবার 20%-এর ওপর ডিএ বাড়লে সরকারি কর্মচারীদের মধ্যে একটা বেশ একটা পজিটিভ দিক বা ইতিবাচক দিক আমরা দেখতে পারবো। এবং সরকারি কর্মচারীরা প্রত্যেকেই প্রতীক্ষা করে আছেন কবে কখন ডিএ ঘোষণা হবে, যেটা আমরা জানতে পাচ্ছি আগামীকাল বাজেট অধিবেশনের একদম সেই ঘোষণা করার দিন। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তিনি দিল্লিতে গিয়েছেন, তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করেছেন, তার পাশাপাশি অশোক লাহিড়ী অর্থনীতিবিদ তার সঙ্গে পর্যন্ত দেখা করেছেন। সমস্ত কিছু দেখা করার পর, সমস্ত ডিটেলস নেওয়ার পর, সরকারি কর্মচারীদের মধ্যে বিভিন্ন রকম আলোচনা হওয়ার পর তারপরে এই সিদ্ধান্ত আপাতত গৃহীত হয়েছে, যেটা আমরা জানতে পাচ্ছি প্রায় 20%-এর উপর ডিএ বাড়বে। এবং এই ডিএ বাড়াতে একটা বিষয় স্পষ্ট হচ্ছে, সরকারি কর্মচারীরা আরও বিজেপি সরকারের দিকে কিছুটা হলেও মনোনিবেশ করবে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে এই সরকারি কর্মচারীরা তাদের যেই পোস্টাল ব্যালট ভোট সেটা বিজেপির পক্ষেই দিয়েছিলেন এই কারণের জন্য, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ডিএ বাড়াচ্ছিলেন না, ডিএ নিয়ে নানা রকম গড়িমসি করছিলেন, ডিএ আন্দোলনকে দমিয়ে রাখার জন্য বিভিন্ন রকম প্রয়াস চালাচ্ছিলেন। ফলে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সামগ্রিকভাবে এই ইলেকশন ডিউটি ভোট বা পোস্টাল ব্যালট ভোট সেটা গিয়েছিল বিজেপির খাতে। এবং সেই মোতাবেকই এই মুহূর্তে বিজেপির তরফে অত্যন্ত সক্রিয়তা বজায় রাখা হচ্ছে সরকারি কর্মচারীদের ঠিকঠাক রাখতে, তাদের যে ক্ষোভ আছে অভ্যন্তরীণ ক্ষোভ সেটাকে রুখতে। ফলে এক্ষেত্রে ডিএ বাড়ানোটা খুবই স্বাভাবিক বিষয়। যেটা জানা যাচ্ছে যে আগামীকাল যে বাজেট পেশ হবে সেই বাজেটেই এই ডিএর ঘোষণা করে দেওয়া হবে। এবং বাজেট সংক্রান্ত আরও একাধিক বিষয় নিয়ে প্রতিবেদনে উত্থাপন করব। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। বাজেট, দীর্ঘদিন ধরে বাজেট নিয়ে আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে পশ্চিমবঙ্গে। আপনারা জানেন হেলথ অর্থাৎ স্বাস্থ্য, পুলিশ বা স্বরাষ্ট্র এই সমস্ত নিয়ে কোনো দিন বিধানসভার অভ্যন্তরে আলোচনা হয়নি। এমনকি পিডব্লিউডি পাবলিক ওয়ার্কার্স ডিপার্টমেন্ট সেটা নিয়েও পর্যন্ত বিধানসভার বাজেটে আলোচনা হয়নি, দপ্তর ধরে ধরে আলোচনা হয়নি, সেগুলোকে গিলোটিনে পাঠিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ সেগুলো গলা টিপে ধরা হয়েছে। সংশ্লিষ্ট বাজেটগুলো নিয়ে কোনো রকম কোনো কথাবার্তা কিছুই চলেনি। এবারে একটু পরিবর্তন হবে। এবারে দেখতে পাচ্ছি আমরা বা জানতে পাচ্ছি যে স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু এই মুহূর্তে শুভেন্দু অধিকারী স্বয়ং মুখ্যমন্ত্রীও, ফলে তিনি স্বাস্থ্য, তিনি স্বরাষ্ট্র বা পুলিশ এগুলো নিয়ে বিধানসভার অভ্যন্তরে বাজেটের আলোচনা করবেন। দফতর ধরে ধরে বাজেটে আলোচনা হবে। পিডব্লিউডি সেটা নিয়েও আলোচনা হবে। আলোচনা হওয়ার অন্যতম কারণ একটাই, যে এগুলো দীর্ঘদিন ধরে আলোচনা না হওয়ার জেরে এর ভেতরে কি আছে, মানুষের জন্য কি রয়েছে,
মানুষ পুলিশ নিয়ে তারা কি জানতে পারবেন, পুলিশ রিক্রুটমেন্ট, এই সমস্তগুলো নিয়ে একটা বিস্তারিত আলোচনা হবে। হেলথ নিয়ে আপনারা জানেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের ক্ষেত্রে একটা বড়সড় গাফিলতি দেখা যায়। তার পাশাপাশি আরজিকর কাণ্ড একটা বড় কার্যত একটা বলা যেতে পারে দুঃখের বিষয়। এবং হেলথ, পুলিশ এগুলো নিয়ে কখনো আলোচনা করেননি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একাধারে স্বাস্থ্যমন্ত্রীও ছিলেন, তিনি একাধারে পুলিশ মন্ত্রীও ছিলেন, তিনি এগুলো নিয়ে কিন্তু আলোচনা করেননি। কিন্তু এবারে বিজেপি সরকারের আমলে এগুলো নিয়ে আলোচনা হবে এবং যেটা আমরা সরকার সূত্রে জানতে পাচ্ছি এগুলোকে বিশেষভাবে নজর দেওয়া হবে। গত 2011 সালের পর থেকে স্বাস্থ্যক্ষেত্রে কী কী উন্নতি হয়েছে, 2011 সালের পর থেকে পুলিশ ক্ষেত্রে কী কী উন্নতি হয়েছে, কোন কোন জায়গাতে গাফিলতি রয়েছে, কোন কোন জায়গায় পুলিশ রিক্রুটমেন্ট হয়নি, ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ এবারে বাজেট অধিবেশনে হতে চলেছে, যেটা আমাদের কাছে খবর আসছে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশের একটা মহল, সরকারি কর্মচারীরা যেমন ডিএ নিয়েও অত্যন্ত সক্রিয়, ঠিক একইভাবে পুলিশের একটা মহল এবং স্বাস্থ্য দপ্তরের একটা মহল, সরকারি কর্মচারীদের একটা মহল, তারা কিন্তু এই বাজেটের দিকে তাকিয়ে রয়েছেন। বিজেপি সরকারে আসার পর এই প্রথম পূর্ণাঙ্গ বাজেট এবং এই বাজেটটা ইম্পর্টেন্ট, অত্যন্ত ইম্পর্টেন্ট। শুধু এখানেই নয়, এখানে যুব সাথী যেই স্কিম টিমগুলো একসময় চলতো সেইগুলোর মানে এই যুবদের ভবিষ্যৎ কি হবে, এই যে অন্নপূর্ণা ভাণ্ডার, সেই ভাণ্ডারের জন্য কত টাকা একটা ধার্য করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, কিভাবে কাজ হবে না হবে, সেই সমস্ত ডিটেলসগুলো নিয়ে আলোচনা, ক্যাগ রিপোর্ট প্রকাশ করা হবে। সেই ক্যাগ রিপোর্ট সাধারণত যারা বিরোধীরা রয়েছেন এবং শাসকরা রয়েছেন তারা দেখবেন, দেখে সেখানে কোথায় কোথায় কী কী খামতি রয়েছে, গাফিলতি রয়েছে, সেগুলো নিয়েও বিস্তর আলোচনা হবে। আপনারা জানেন সামনের 22শে জুন রাজ্য বাজেটটা আছে। তো রাজ্য বাজেটের পরিপ্রেক্ষিতে অনেক রকম কনসালটেশন দরকার হয় কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে, এবং নীতি আয়োগটা অত কনসালটেশন না, ওটা মোর অ্যাডভাইজারি। তো এই বিষয় নিয়ে অনেকগুলো এখন আপনারা জানেন যে এখন আমাদের যে নীতি হচ্ছে সেটা কেন্দ্রর সঙ্গে সহযোগিতা করেই আমরা কাজ করতে চাই, পায়ে পা দিয়ে ঝগড়া করা আমাদের নীতি নয়। তো অনেক কেন্দ্রীয় প্রকল্প যেটা আমরা অ্যাভেল করিনি, যেটার সুবিধেগুলো আমরা নিইনি, বা কোনো কোনো কেন্দ্রীয় প্রকল্প আছে যেগুলো অর্ধ সমাপ্ত হয়ে পড়েছিল, সেই সবগুলোই একবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে জিনিসটা একটু ডিসকাস করে অনেক ক্ল্যারিটি আনা যায়, যেগুলো কি পাওয়া যায় কি পাওয়া যায় না, কতটা সব মিলিয়ে একটা এই ধরনের প্রথমবার একটা আমি অর্থ দপ্তরের ভার সামলানোর পরই প্রথমবার ওনার সঙ্গে দেখা হলো। এমনি ব্যক্তিগতভাবে ওনাকে আমি অনেক দিন ধরেই চিনি, কিন্তু এটা দায়িত্ব পাওয়ার পরে তাই অনেকগুলো একদিক থেকে সৌজন্য সাক্ষাৎকার, কিন্তু তারও একটা জেনারেল আইডিয়া একটা হওয়া উচিত যে পশ্চিমবঙ্গ কি ভাবছে, কেন্দ্র কি ভাবছে, এই দুটোর একটা মিলন তো হতেই হবে। সেটাই আজকে এই বিষয় ছিল। অশোক লাহিড়ী দীর্ঘদিন পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য ছিলেন গত 5 বছর, এবং মূলত বিরোধী বেঞ্চে অর্থনীতিতে তিনি তার জ্ঞান সকলেই অবগত। অশোকবাবু, আপনি এখন বিধানসভার সদস্য হয়েছেন, অর্থমন্ত্রীকে কোনো বিষয় থেকে সুপারিশ করলেন বা পরামর্শ দিলেন? সেটাও দেখুন, অশোকবাবু পশ্চিমবঙ্গের অর্থনীতি এবং পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে খুবই পরিচিত, তাই উনি জানেন কোথায় কি করতে হবে। ওনারও নিজস্ব অনেক মতামত আছে, অনেক চিন্তাধারা আছে, কোনগুলো প্রায়োরিটি করা যায়। সেগুলো একদিক থেকে আমার কর্তব্য একজন একটা সিনিয়র এরকম লোকের সঙ্গে একটু কথাবার্তা বলে তার সাজেশনস কি, তিনি কি মনে করেন কোনগুলো প্রায়োরিটি দেওয়া যায়, সেগুলো মানে ইট ইজ পার্ট অফ প্রি বাজেট কনসালটেশন। সে আমি দুর্গাপুরেও করেছি, শিলিগুড়িতেও করেছি, কলকাতায়ও করেছি, অশোকবাবুর সঙ্গেও করেছি। স্বপনবাবু, এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলায় যখন আপনি দায়িত্ব নিয়েছেন প্রচুর টাকা দেনা বাংলার রয়েছে, অর্থনীতির ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ রয়েছে।
সেক্ষেত্রে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর তরফ থেকে কোনো আশ্বাস কি এখনই পর্যন্ত পেলেন, বা কোনো স্পেশাল প্যাকেজ নিয়ে কোনো কথা হলো আপনাদের? দেখুন, এই যে সমস্যাটার কথা বললেন, পশ্চিমবঙ্গের অর্থনৈতিক সংকট, এটা সারা ভারতবর্ষে এবং সারা পশ্চিমবঙ্গে সবাই জানে। আর এইটাই হবে, এটাকে কিরকম ভাবে ট্যাকেল করা যায় সেটাই হবে বাজেটের মূল বিষয়। তাই এখন বিস্তারিতভাবে আপনাকে বলাটা মনে হয় ঠিক হবে না, কিন্তু এইটুকুই বলতে পারি যে আমরা সবাই সচেতন যে এই সমস্যাটা সমাধান করতে হবে, আর এত বড় ঋণের বোঝা নিয়ে সামনের দিনে চলা যায় না। গত দিনে দেখা গেছে যে রাজ্যের যে বাজেট হয়েছে তাতে ব্যক্তিগত ভাতায় জোর দেওয়া হলো, পরিকাঠামোগত উন্নয়নে বিশেষ জোর দেওয়া হয়নি। সে জায়গায় বিরোধী বেঞ্চ থেকেও আপনাদের দলের তখনকার বিধায়করা একাধিকবার বলেছেন যে পরিকাঠামোগত ব্যয় করছে না রাজ্য সরকার। এবারে অর্থমন্ত্রী বিশেষ সেদিকে নজর। দেখুন, আগেকার দিনের বাজেটে কি হতো, কিভাবে, কি চিন্তাধারার ভিত্তিতে বাজেট হতো, সেটা নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না। এটুকুই বলা যায় যে আমাদের বাজেটটা একটু সিরিয়াস এক্সারসাইজ। আমরা এটা ট্রেডমিলে চলে বাজেট করি না সাধারণত। তো এখন পরিকাঠামো হচ্ছে একটা বড়, মানে যে কোনো একটা গ্রোয়িং অর্থনীতির ক্ষেত্রে পরিকাঠামোটা ঠিক হবে, ইমপ্রুভ করবে, সেগুলো তো একদম মানে ইটস অ্যাট দ্য হার্ট অফ দ্য প্রবলেম, হার্ট অফ দ্য ইস্যু। তো ন্যাচারালি সেটা তো আমাদের বাজেটে এটা তো থাকবেই। স্বপনবাবু, বাংলার এবার আপনি যেটা বললেন যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে হাতে হাত ধরে চলবে, সেক্ষেত্রে বাংলার যে অর্থনীতি একেবারে ভেঙে পড়েছে সেটা সবাই জানে। আপনি বলুন কোন কোন বিষয়গুলো এবার একটু বেশি গুরুত্ব পাবে, এটুকু যদি বলেন। না, এটুকু এখন ঠিক দেখুন, বাজেটের আগে আমরা যে কি বলি কি না বলি এটা আমাদের একটু সতর্ক হয়ে বলতে হয়। তাই বাজেট আসবে 22 তারিখে, তাই তখন আমরা বিস্তারিতভাবে যতটা সম্ভব বলবো। আজকে এইটুকুই বলতে পারি যে আমি মানুষের পরামর্শ নিয়েছি, মানুষের সঙ্গে কথাবার্তা বলেছি, নির্মলা সীতারামনের সঙ্গে কথা বলেছি, তারও একজন দুজন আরও অধিকারীর সঙ্গেও কথা বলেছি। এখন সামনের দিনে দেখুন। একটাই বিষয়, বাজেটের বিষয় আপনার থেকে কিছু জানতে চাইবো না, কিন্তু এতদিন ধরে পশ্চিমবঙ্গের অর্থনীতি যেটা আমরা দেখেছি যে পুরোপুরিভাবে অনুদান নির্ভর ছিল। অর্থনীতিতে একটা বিরাট অংশের মানুষ তারা অনুদানের উপর নির্ভর করে থাকে। আগামী দিনের পশ্চিমবঙ্গে কি সেই অনুদান নির্ভরতা থাকবে? অনুদান তো থাকছে, আপনাদের অন্নপূর্ণা যোজনা আপনাদেরও রয়েছে, কিন্তু সেটাই কি একমাত্র থাকবে নাকি মানুষের রোজগারের জায়গা আরো বাড়বে এবং সেই সংস্থানটা আপনারা তৈরি করবেন বাজেটের মধ্যে? দেখুন, একটা জিনিস আমি বলতে পারি যে অন্য সরকার, গত 50 বছরে যে ধরনের শাসন পশ্চিমবঙ্গ অভিজ্ঞতা করে, মানে এক্সপিরিয়েন্স করেছে, সেই তুলনায় আমরা হচ্ছি প্রো বিজনেস গভর্নমেন্ট। আমরা পুরোপুরিভাবে মানুষ যাতে রোজগার করতে পারে, শিল্প যেমন বাড়তে পারে, আরও সংস্থা যেন থাকতে পারে, বিভিন্ন জায়গা থেকে ইনভেস্টমেন্ট যেন আসতে পারে, এইগুলোর ওপর একটা অনেক নজর দেব। আর ভাতার রাজনীতি, হ্যাঁ কিছু দরকার হয়তো এখন আছে। আমরা কতগুলো প্রতিশ্রুতি দিয়েছিলাম আমাদের সংকল্পপত্রে, সেই প্রতিশ্রুতিগুলো আমরা মোটামুটি রেখেছি। কিন্তু সামনের দিনে আমাদের লক্ষ্য হবে যে পশ্চিমবঙ্গকে একটা আধুনিক প্রোগ্রেসিভ অর্থনীতি কিরমভাবে তৈরি করা যায় সেটাই দেখতে হবে। আমরা ভীষণভাবে পিছিয়ে পড়েছি, সেই পিছিয়ে পড়া রাজনীতি থেকে আমাদের সরতে হবে। বাজেট অধিবেশন এবারে বিজেপির কাছে অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ এই বাজেটের ওপর আগামী যে চলতি যে অর্থবর্ষ রয়েছে বা আগামী বছর পর্যন্ত কি কি হতে পারে সেটা এইটার ওপর নির্ভর করছে। পাশাপাশি যেহেতু এটা ডাবল ইঞ্জিন সরকার, ডাবল ইঞ্জিন সরকার মানে কি? ডাবল ইঞ্জিন সরকার কথার অর্থ হলো কেন্দ্রে যে সরকার রয়েছে, যে দল রয়েছে সরকারে ক্ষমতায়, সেই দল রাজ্যেও রয়েছে, ফলে কেন্দ্রের বিভিন্ন স্কিমগুলো সেগুলো যাতে রাজ্যে বাস্তবায়িত হয় সেটা
অত্যন্তভাবে গুরুত্ব সহকারে দেখা হবে এই বাজেটে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বিধায়কদের সঙ্গে এমএসদের নিয়ে তিনি মিটিং করেছেন, সাংসদদের নিয়ে মিটিং করেছেন, তার পাশাপাশি যারা মন্ত্রীরা রয়েছেন তাদের নিয়েও মিটিং করেছেন এবং মিটিং করে একটাই কথাই বলেছেন যে ডাবল ইঞ্জিন সরকারের যে বিষয়টা, ঠিক আছে, সেইটাকে বাস্তবায়িত করতে হবে। ডাবল ইঞ্জিন সরকারের যে সমস্ত কর্মকাণ্ড, যে সমস্ত স্কিম, সেগুলো এখানে বাস্তবায়িত করতে হবে, এইটা বারবার বলেছেন। ফলে এই ডাবল ইঞ্জিন সরকারের যে স্কিমগুলো রয়েছে সেগুলো সেন্ট্রাল থেকে যাতে স্টেট পর্যন্ত সুষ্ঠুভাবে পৌঁছায়, সেখানে যাতে কোনোভাবে কোনো দুর্নীতি না থাকে, সেই বিষয়গুলোকে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বিধায়ক, সাংসদ, মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের। ফলে এটাও খুব ইম্পর্টেন্ট ব্যাপার যাতে কেন্দ্রীয় সরকারের সমস্ত স্কিম এখানে একদম যেটা বলা হয় বিনা দুর্নীতিতে মানুষের উদ্দেশ্যে যাতে প্রয়োগ করা হয়। আপনারা এতদিন ধরে জানেন প্রত্যেকেই যে আবাস যোজনা থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্রীয় সরকারের স্কিম, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রচুর দুর্নীতি করেছে এবং সেই দুর্নীতির জাল বেরিয়ে আসছে। দীর্ঘদিন ধরে এই পয়সাগুলো বন্ধ করে রাখা হয়েছিল, তার কারণ হিসেব দিতে পারেনি তৎকালীন রাজ্য সরকার। এবারে সেগুলোকে আবার চালু করা হচ্ছে, হিসেব দিয়ে একদম ঠিকঠাকভাবে যাতে সমস্ত টাকা আসে, সেন্ট্রাল থেকে সমস্ত টাকা যাতে রাজ্যে আসে এবং রাজ্যতে প্রত্যেক মানুষ যারা রয়েছেন দল মত ধর্ম নির্বিশেষে তারা যাতে প্রত্যেকে সেই সুবিধাগুলো পান, সবকা সাথ সবকা বিকাশ যাতে বাস্তবায়িত হয়, সেই প্রচেষ্টা এই মুহূর্তে চালানো হবে এবং সংশ্লিষ্ট বিষয়গুলো বাজেটে উল্লেখ করা হবে, বাজেটে আলোচনা হবে। বাজেটটা এই মুহূর্তে সেই কারণে বলছি অত্যন্ত ইম্পর্টেন্ট। অর্থাৎ একদিকে যেমন ডিএ পেয়ে সরকারি কর্মচারীরা একটা উপকৃত হবেন, তারা তাদের ইতিবাচক দিকগুলো যেমন দেখতে পারবেন, ঠিক তার পাশাপাশি কেন্দ্রীয় বিভিন্ন স্কিম যাতে ঠিকঠাকভাবে বাস্তবায়িত হয় সেদিকটাও নজর রাখা হবে। যাই হোক, বাজেট আগামীকাল কি আসছে না আসছে সেটা নিয়ে অবশ্যই আমাদের বিশ্লেষণ থাকবে আগামীকাল। ফলে এখনো পর্যন্ত যা বললাম সেগুলো নিয়ে আপনাদের যা মতামত রয়েছে সেগুলো কমেন্ট সেকশনে জানান। বাজেটে প্রত্যাশা রাখছি যে জিনিসপত্রের দাম কমুক, এটা মেইন কথা। আর গ্যাসের দামটা অনেকটাই কমাতে হবে, কারণ গ্যাসটা প্রচণ্ড বেড়ে গেছে। সাধারণ মানুষের পক্ষে এটা খুবই অস্বস্তিকর পরিবেশে করতে হয়, সুতরাং গ্যাসের দামটা কমানো উচিত। বাকি ইলেকট্রনিক্স বস্তু বাড়ো যেতে কোনো অসুবিধা নেই, কিন্তু যেগুলি নিত্য প্রয়োজনীয় দ্রব্য সেগুলির দাম কমানো উচিত। আগামীকাল রাজ্যে বাজেটের অবস্থা খুবই খারাপ। এই রাজ্যের বাজেট যেটা মানুষ প্রত্যাশা করেছিল সেই প্রত্যাশা আমরা সেটা আশা করি। হ্যাঁ, মানুষকে অনেক প্রত্যাশারা দিয়েছিল, জানি না ওরা কতটা পূরণ করতে পারবে এবং সেটা কতটা মানুষের প্রত্যাশাটাকে পূরণ করবে সেটা আমাদেরও একটা চিন্তার বাইরে চলে গেছে। এবং এই জায়গাটাকে এখন মানুষ চিন্তা ভাবনা করছে যে প্রত্যাশা কতটা পূরণ করতে পারবে। হ্যাঁ, তবে আশা রাখবো মুখ্যমন্ত্রী নিশ্চয়ই একটা প্রত্যাশা পূরণ করবে জনগণের জন্য। আবার এই মুখ্যমন্ত্রীকে আমরা একটু গৈরিক অভ্যর্থনা জানাই, অভিনন্দনও জানাই, কারণ যে আগের যে মুখ্যমন্ত্রী ছিলেন, হ্যাঁ, যিনি যতটা প্রত্যাশা করেছিলেন, মানুষ যতটা প্রত্যাশা করেছিল সেই প্রত্যাশা অনেক কিছু পূরণ করেছিলেন, আবার অনেক কিছু পূরণ করতে পারিনি। কিন্তু এখন যে নতুন মুখ্যমন্ত্রী এসছেন আমাদের শুভেন্দু অধিকারী, আমরা আশা করব, আমাদের জনগণ আশা করবে যেন আমাদের এই জনগণের সম্পূর্ণ প্রত্যাশা যেন পূরণ করতে পারে। আমরা সাধারণ মানুষ কী বলবো, ওনারা যা করবে সব ওনারাই করবে, কিন্তু পশ্চিমবঙ্গের এরকম কিছু করুক যে সবার ভালো হয়। বাজেটে সরকারি কর্মচারীদের ডিএ থাকে, হ্যাঁ, সব কিছু ডিএ তো অবশ্যই, মানে সাধারণ মানুষ কোথা থেকে যারা সার্ভিস করে তাদের ডিএ বাড়বে, যারা প্রাইভেট কোম্পানিতে জব করে তাদের ওয়েজেসটা বাড়বে, তাতে সবারই সুবিধা হবে, আমরা এটাই আশা করি। আমি তো রিটায়ার্ড পারসন, আমি সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলাম, তো আমরা আফটার রিটায়ারমেন্ট যে অ্যামাউন্ট পাচ্ছি সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি একজন অফিসার হয়ে, সরকারি কর্মচারীরা খুবই কম পাচ্ছে তার তুলনায়। রিটায়ার্ড এবং যারা নর্মাল যারা সার্ভিস করছে তারা অনেকই কম পাচ্ছে, সুতরাং তাদের ডিএ বাড়ানো উচিত, 1% স্কেল এদেরকে দেওয়া উচিত। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ। সংশ্লিষ্ট দুটি চ্যানেলে আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।